ওই গো, তোমার হলো? চলো চলো, তাড়াতাড়ি চলো, বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, হলো হলো। আর একটু দাঁড়াও, আসছি বাবা, আসছি। তোমার সেই প্রতিবারের মতো এক কাণ্ড। এত দেরি করো না তুমি। এখন না বেরোলে ঠিক সময় পৌঁছতে পারবো? চলো, আমি তৈরি। এইবার প্রায় এক সপ্তাহ আগেই শ্বশুর বাড়ি যাবো, কি বলো? হ্যাঁ, চলো চলো। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি বলো তো? আমার তো আর তর সইছে না। মা, মা, দেখো, এবার আমরা এক সপ্তাহ আগেই চলে এসেছি। তুমি বারবার বলো না এত কম সময়ের জন্য আসি, তাই এবার তাড়াতাড়ি চলে এলাম। ও মা, এই দেখো 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 কে এসেছে, হ্যাঁ? আমার তো দেখেই মনটা ভরে গেল। হ্যাঁ, আয় 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 আয়, এসো বাবা, এসো ঘরে এসো। হ্যাঁ, মা, এবার কিন্তু অনেক রকম খাবার খাবো। একেবারে কবজি ডুবিয়ে। তবে আজ চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ইচ্ছে করছে। এবারে তো আমি একেবারেই খাটবো না, সব সময় আমি একাই খেটে মরি, আর উনি শুধু হুকুম করেন। মেয়ে জামাইটা তো ওনারও নাকি। কি হলো মা, চুপ করে আছো কেন? কি ভাবছো এত? আচ্ছা বাবা, আচ্ছা, এই তাই হবে তাই হবে। বাড়িতে তো চিংড়ি নেই। মিনুর বাবা আসুক, এলেই আমি বলছি বাজার থেকে বড় বড় দেখে চিংড়ি কিনে আনতে। হ্যাঁ, আচ্ছা মা, এবার তাড়াতাড়ি এসেছি যখন, বহুদিন হলো কৃষ্ণনগরটা ঘুরে দেখা হয়নি। এবার তাহলে ঘুরে ঘুরে একটু নিজেদের মতন করে সময় কাটাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আপাতত বিশ্রাম নাও, অনেক দূর থেকে এসেছো। হ্যাঁ, এ কি, এইসব কি? এই এত ফর্দ কিসের? তোমার মেয়ে আর জামাই এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছে। হ্যাঁ, জামাই আবদার করেছে চিংড়ির মালাইকারি খাবে, তাই ঝটপট বাজার থেকে এই জিনিসগুলো একটু এনে দাও দেখি। হ্যাঁ, উফ, ভাল লাগে না যত সব। এইমাত্র বাড়ি ফিরলাম, আবার এক্ষুনি যেতে হচ্ছে। কে যে ওদের এত তাড়াতাড়ি আসতে বলেছিল কে জানে। আর হ্যাঁ, তোমাকে না আসল কথাটাই বলা হয়নি। হ্যাঁ, মালাইকারিটা কিন্তু তোমায় করতে হবে, এটা মনে রেখো। আমায় করতে হবে মানে? তার মানে তুমি বলছো আমি সারাদিন রাজবাড়ি থেকে খেটে এসে আবার চিংড়ি মাছের মালাইকারি রাঁধবো? মানে এটাই যে প্রতিবার মেয়ে জামাই এলে আমাকে হাড় মাস কালি করে খেটে যেতে হয়, আর তুমি পায়ের ওপর পা তুলে হুকুম করো। জামাইটা তুমি না বাবা জীবন সেটা বোঝা যায় না। এইবার তা হবে না, বুঝেছো? তুমি যে রান্না করতে পারো না তা তো নয়, বিয়ের প্রথম প্রথম আমাকে তো বেশ রান্না করে খাওয়াতে। এখন পুরনো হয়ে গেছি বলে একদিনও আমাকে রেহাই দিতে নেই। এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। সারাদিন এত খেটে খুটে এসে আবার জামাইয়ের জন্য রাতে খাটতে বসতে হবে। উফ, সংসার তো নয়, যন্ত্রণা যন্ত্রণা। যন্ত্রণা কিছু না, এবার থেকে তোমাকেই এই কটা দিন রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আমি অনেক হেসেল ঠেলেছি বাবা। ওহ, কই গিন্নি, আর কত দেরি? এবার তো রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। ভাতটা দাও। ভাতটা দাও মানে? তোমায় না আমি বললাম এই কটা দিন আমার ছুটি। এখন তোমরা মেয়ে বাবা মিলে রান্না করো আর আমাদের সবাইকে খাওয়াও। এই কদিন আমি কিচ্ছুটি করবো না, বুঝেছো? হ্যাঁ, এ তো আজব ব্যাপার, গিন্নি আমায় এইভাবে ফাঁসাচ্ছে। কিন্তু এখনো ভাত না হলে তো আমার রাজসভায় যেতেও দেরি হয়ে যাবে। যাই, অগত্যা আমি ব্যবস্থা করি। বাবা, আপনি রান্না করছেন? তাহলে আজ কিন্তু আপনার হাতের শুক্তো খাবো। অনেকদিন খাইনি। ভেবেছিলাম মায়ের হাতে খাবো, তা আপনি যখন রান্না করছেন আপনি না হয় করে খাওয়ান। হ্যাঁ, তা আবার খাওয়াবো না?
ঘাড়ের উপর এসে বসেছে বেটা জামাই। হ্যাঁ বাবা, তুমি যখন রান্না করছো তখন আমার জন্য একটু আলাদা করে লাউ চিংড়ি রেঁধো তো। আমাকে কি এরা শান্তিতে বাঁচতে দেবে না? লোকের মেয়ে জামাই এলে কত আনন্দ পায়, আর আমার হঠাৎ করে কে এভাবে হাত গুটিয়ে নেয়, একটু তো কাজে সাহায্য করতে পারে। কি হে গোপাল, তোমার মুখের এই অবস্থা কেন? তা বা আজ এত দেরি হলো যে? তাছাড়াও তোমায় এত কেন ক্লান্ত দেখাচ্ছে গোপাল? আর বলবেন না মহারাজ, বাড়িতে আমার এক ফোঁটা শান্তি নেই। মেয়ে বউ জামাই মিলে আমাকে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। কেন 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 গোপাল, সামনে তো জামাই ষষ্ঠী, তোমার মেয়ে জামাই চলে এসেছে, তোমার তো আনন্দ হবার কথা। কিন্তু মহারাজ, এবার আমার সেটাই কাল হয়েছে। এক সপ্তাহ আগেই মেয়ে জামাই চলে এসেছে, আর এদিকে আমার বউ বলেছে যে কদিন ওরা থাকবে সেই কদিন সেও কোনো কাজ করবে না। এই কদিন নাকি তার ছুটি। বেশ হয়েছে, পেট মোটাটা এতদিন খালি খেয়ে আর ঘুমিয়ে ভুঁড়ি ফুলিয়েছে, একটু খেটে বুঝুক কেমন লাগে। কই গিন্নি, খেতে দাও, বড্ড খিদে পেয়ে গেছে। আজ এত খাটাখাটনি গেছে। খেতে দাও মানে? এ আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, তুমি এলে বলে আবার উঠতে হলো। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলে মানে? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? আর খাবার নেই মানেটা কি? হ্যাঁ, তোমরা কিছু খাওনি? হ্যাঁ, খেয়েছি। হ্যাঁ, ও বেলা যা রান্না ছিল মোটামুটি তাই দিয়ে আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে। বাবা, তাই আর আলাদা করে তোমার জন্য আর রান্না করিনি। হ্যাঁ, আর তোমার যদি খুব খিদে পায় তুমি না হয় একটু ভাত ফুটিয়ে নাও। আরে আচ্ছা আচ্ছা, তোমরা কেউ একবারও আমার কথা ভাবলে না? নিজেরা খেয়ে শুয়ে পড়লে। এতে এত দুঃখ পাবার কি আছে? হ্যাঁ, একটু তো ভাতে ভাত ফুটিয়ে নিতে বলেছি, এমন করছো যেন কি না কি অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, সেই ঠিকই বলেছ। না ঠিক আছে, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি মুড়ি বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়ছি। বাবা, আমার না অনেক দিন থেকে আমের আচার খেতে ইচ্ছে করছে। কেন, তোর মাকে বল না, বাড়িতেই তো আমের আচার আছে। না না, যে আচার ছিল না সেটা তো 3 দিন আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা কাজ করো না বাবা, আমাদের আম গাছ থেকে বরং আম পেড়ে আমায় আচার বানিয়ে খাওয়াও। আরে, আমি এখন আচার বানিয়ে খাওয়াবো? আমার কি আর কোনো কাজ নেই? পারবে না কেন? নিজের মেয়ে একটু আবদার করে আচার খেতে চাইছে, সেটা তুমি দিতে পারবে না? ওহ, দারুণ দারুণ হয়েছে তো। এবার থেকে এখানে এলে তোমার হাতেই আচার খাবো। আরো এক বয়াম আমার জন্য আচার করে রেখো তো, যাবার সময় নিয়ে যাব। বলছি শোনো, এই উঠোনটা একটু গোবর দিয়ে লেপে দিও তো রাজসভায় যাবার আগে। আর কদিন বাদেই তো জামাই ষষ্ঠী গো, উঠোন তো নিকোতেই হবে। হ্যাঁ, আমি এখন রাজসভায় যাব, তার আগে নাকি আমায় উঠোন নিকতে হবে? কেন, তুমি মিনু বাড়িতে বসে কি করবে কি? হ্যাঁ, কেন গো, এতদিন পরে মিনু এলো, ওকে নিয়ে আমি পুঁটির মার বাড়ি গল্প করতে যাব। গল্প করতে যাওয়াটা তোমাদের কাজ? কেন, রাজসভায় ভাড়ামো করতে যাওয়াটা যদি তোমার কাজ হয়, আমাদের গল্প করাটাও কাজ হবে না কেন? হ্যাঁ, তুমি তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে গিন্নি? সেই ভাড়ামো করেই না আমাদের সংসার চলে, বুঝলে? হ্যাঁ, সারাটা জীবন তো শুধু ওই করে আর খেয়ে ঘুমিয়ে কেটে গেল, তাই এবার একটু সংসারের কাজকর্ম করো গো। এ তো দারুণ ব্যাপার, এরকম শ্বশুর বাড়ি কজনের ভাগ্যে জোটে? যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, তা আবার শ্বশুর মশাই নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন। জামাই ষষ্ঠীর পরেও আমি আর বাড়ি যাবই না, এখানেই থেকে যাব।
দাদু, তোমার এত কষ্ট কিসের গো? কি হয়েছে তোমার? মুখটা মুখটা কেমন যেন দেখে মন মরা লাগছে কেন গো? কি আর বলবো রে, বাড়িতে মেয়ে জামাই এসেছে। মেয়ে বউ মেয়ে জামাই তিনজনে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। এ বাবা, দাদু তোমার নিজের বাড়ির লোকজন এরকম করছে? তুমি মানুষের এত উপকার করো, কত ভালো মানুষ তুমি। নিজের লোকের জন্যই তো সঞ্চয় করছো, তারাই এরকম করছে। তুই তো ঠিকই বলেছিস, আমি তো সঞ্চয় করছি বাড়ির লোকের জন্যই, কিন্তু কোথায় যে কি সঞ্চয় করছি তা তো আমার বাড়ির লোক জানে না। এইবার তবে মজা দেখাচ্ছি। এখন আসি রে, আমায় আবার রাজসভা যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কি হে গোপাল, এখন তোমার বাড়ির অবস্থা কি? এখনো কি সেই একই অবস্থা চলছে নাকি? তা মুক্তির উপায় কিছু পেলে? উপায় একটা পেয়েছি মহারাজ, তবে আপনার একটু সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি সাহায্য লাগবে বলো? আমার একজন পেয়াদাকে একটু লাগবে মহারাজ। তাকে ঠিক যেমনটি বলবো, আমার বাড়িতে গিয়ে আমার অবর্তমানে তাকে তেমনটি বলে আসতে হবে। আর এমন কি গোপাল, সেনাপতি যাও তো, গোপালের কাছে একজন পেয়াদাকে নিয়ে যাও। গোপাল যেমনটা বলছে সেই পেয়াদাকে ঠিক তেমনটাই করতে বলো। আচ্ছা মহারাজ, চলো চলো গোপাল। যা বললাম ঠিক ঠিক বুঝতে পেরেছো তো? আগে পেরেছি, ঠিক মতো করে বলতে পারবে তো? খুব পারবো। বাহ, খুব ভালো। তাহলে এখন বাড়ি ফিরে যাও, আমি কিছুক্ষণ এই গাছতলাতেই বিশ্রাম নিই। খেটে খেটে গা গতরে সব ব্যথা ধরে গেছে। কাল সকালে আমি রাজসভায় আসার পর আমার বাড়ি গিয়ে যেমনটা বললাম ঠিক তেমনটা করে বিকেলে এসে আবার এইখানে আমার সঙ্গে দেখা করবে, বুঝেছো? যে আগে কি ব্যাপার এখানে? আগে মহারাজা আমাকে পাঠিয়েছেন গোপাল ওর সঞ্চিত 1000 সোনার মোহরের জন্য কার নাম গোপাল মনোনয়ন করেছেন তা জানতে। আমি সেই খবরই নিতে এসেছি। তিনি তো ঘরে নেই, কিন্তু কি বললে? 1000 সোনার মোহর না কি জানো? বলি ব্যাপারটা কি একটু খুলে বলতে পারো? আগে 1 বছর আগে গোপাল ওর জমানো 900 মোহর কোথায় আমানত করবে ঠিক করতে পারছিল না। তখন মহারাজ বলেছিলেন যে সেই সোনার মোহর তার কাছে বীমা করতে, এবং 1 বছর পর তিনি সুদ হিসাবে তাতে আরো 100 মোহর যোগ করবেন। ওরে বাবা, তার মানে তো 1000 মোহর। হ্যাঁ, কিন্তু এই বীমার শর্ত ছিল একটাই, এই 1000 মোহর গোপাল নিজে নিতে পারবে না, তাকে তার পরিবারের কোনো একজনকে মনোনীত করতে হবে, যার হাতে মহারাজ এই সম্পূর্ণ 1000 সোনার মোহর তুলে দেবেন। এখন সেই সময় পূর্ণ হয়েছে, তাই মহারাজ আমাকে পাঠিয়েছেন গোপালের কাছে। তিনি কাকে এই 1000 মোহর পাওয়ার জন্য মনোনীত করেছেন তা জানতে। এটা উনি তো এখন বাড়িতে নেই। বাড়িতে এলে না হয় জানাবো আপনি এসেছিলেন, তারপর মহারাজের কাছে গিয়ে তিনি কাউকে মনোনীত করেছেন তা জানিয়ে আসতে বলবো। হ্যাঁ আচ্ছা, এলে জানিয়ে দেবেন। এ বাবা, 1000 সোনার মোহর! পরিবারের কেউ একটা পাবে বললো, আর আমরা 3 জন ছাড়া তো পরিবারে আর কেউ নেই। তার মানে আমাদের 3 জনের মধ্যেই একজন কেউ পাবে, যে শ্বশুর মশাইয়ের সবচেয়ে প্রিয় পাত্র হবে। কি হলো গিন্নি, চোখে মুখে এত খুশি? তুমি নাকি শুনলাম বীমা করিয়েছো? হ্যাঁ, সে তো 1 বছর আগেই করিয়েছিলাম। অনেকগুলো টাকা পাবে বলো? হ্যাঁ, তা অনেকগুলো টাকাই পাবো, ভাড়ামো করেই টাকাগুলো জমানো কিনা। আর ভাবছি টাকাগুলো পেলে আমি অন্য জায়গায় গিয়ে বাড়ি করে থাকবো, বুঝলে? কারণ এখানে তো আমার কেউ আর দেখভাল করছে না, কেটে কেটে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর পারছি না, বুঝলে? এ মা, তুমি কেন খাটবে? আমি আছি কি করতে? আমি না তোমার বউ? কি খাবে বলো, শুধু এক্ষুনি রান্না করে খাওয়াচ্ছি আমি। বলো বলো। না 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 মা,
তোমারও তো বয়স হচ্ছে, তোমাদেরকে কাউকে কিছু করতে হবে না, আমি আজকে তোমাদের রান্না করে খাওয়াবো। এই শোন, তুই এখন পরের বাড়ির বউ, তোর এখন অন্য সংসার হয়েছে, তুই সেই সংসার সামলাতে যা। এটা আমার সংসার, আমায় কাজ করতে রে। হ্যাঁ। কেন মা, এটা কি আমার বাড়ি নয়? আর বাবাকে আমি রান্না করে খাওয়াতে পারবো না? আচ্ছা আচ্ছা, তোমরা তো ঝগড়া করছো কেন? তোমরা মা মেয়ে দুজনে মিলে রান্না করো, তাতে সমস্যা কি? ঠিক আছে, তাই হোক। আমরা দুজন মিলে আজকে তোমার জন্য রান্না করছি। হ্যাঁ। কি ফন্দিটাই না এটেছি, হ্যাঁ? এতদিনের এত কষ্টের একটু উপশম হলো বাবা, জমিয়ে খাই। কাল তো জামাই ষষ্ঠী, আমার আর বাজার যেতে ইচ্ছা করছে না, বুঝলে? কালকে বিমার টাকাটা পেয়ে গেলেই চলে যাও, এখানে তো আমাকে আর কেউ খাওয়াবে না। কেন বাবা, আমি তো আছি, আমি সব বাজার করে আনবো, আপনি এত চিন্তা করছেন কেন? আজ জামাই ষষ্ঠী আর আমাকেই খেটে খেটে মরতে হচ্ছে, বাজার করছি, টাকা খরচ করছি, আমার কোনো গুরুত্বই নেই। ধুর। গোপাল, বাড়ি আছো? হ্যাঁ বলো, কি ব্যাপার? আজ আমার টাকা পাওয়ার কথা ছিল না? হ্যাঁ, কথা ছিল, কিন্তু তুমি তো তোমার পরিবারের কাউকে এখনো মনোনীত করতে পারোনি। আমি তো বাড়ি এসে বলে গেছিলাম। আচ্ছা, আমি যদি আমার মেয়ে বউ দুজনকেই মনোনীত করি? তুমি যতজনকে খুশি মনোনীত করতে পারো, কিন্তু কমপক্ষে একজনকে করতেই হবে। অবিবাহিত হলে তোমায় কাউকে মনোনীত করার দরকার পড়তো না, কিন্তু তুমি যেহেতু বিবাহিত, তাই তোমায় এটা করতেই হবে। বেশ বেশ। তুমি নিশ্চয়ই আমাকেই মনোনীত করবে, কি বলো? হ্যাঁ। বাবা, আমি না তোমার মেয়ে, আমার নামই নিশ্চয়ই বলবে তুমি। না না বাবা, আমার নামই বলবেন, তাই না বাবা? না, আমি একজনকেই মনোনীত করব। তোমাদের তো বলেইছি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, তারপর অন্য জায়গায় গিয়ে বাড়ি করে সুখে সংসার করব। তুমি আমাকে এই চিনলে? তোমার জন্য এত করেছি গো, আমার জন্মই হয়েছে তোমার সেবা করার জন্য। আমি তোমার ধর্ম সাক্ষী করা বউ, তুমি আমায় ছেড়ে চলে যাবে? হ্যাঁ, সেসব কথা পরে ভাবা যাবে, এখন আমার রাজসভায় যেতে হবে, আমি চললাম। বুঝলি মিনু, টাকার 50 ভাগ আমি নেব, আর তুই আর জামাই দুজনে 25 করে নিবি, কেমন? হ্যাঁ, ঠিক আছে। কি গোপাল, বাড়ির কি পরিস্থিতি এখন? মহারাজের সাহায্য পেয়ে আমার যে কি উপকার হয়েছে না, আপনাকে কি বোঝাবো। কেন, কি ব্যাপার? মহারাজের সাহায্য নিয়েই তো আমি বলেছি যে আমি অন্য কোথাও গিয়ে বাড়ি করব আর সেখানেই সংসার করব। আরও বলেছি মহারাজের কাছে আমার কিছু সঞ্চিত টাকা আছে, সেগুলো সব তাকেই দেব। তারপর থেকে আমার যা খাতির বেড়েছে, সে তোমায় আর কি বলবো। তা কি কি খেলে গোপাল? আরে চব্য চস্য লেজ্জ পেয় কোনোটাই বাদ নেই, বুঝলে? মোটাটা প্রতিবার নিজের বুদ্ধির জোরে সব জায়গা থেকে পার পেয়ে যায়, ভালো লাগে না আর। তুমি আমার টাকাটা নিয়ে এসেছো? হ্যাঁ, না, আমি টাকা আনিনি, একটু পর পেয়াদা এসে টাকা দিয়ে যাবে। ও আচ্ছা। কি গো, টাকাটা এনেছো? না না, আসলে একটু গন্ডগোল হয়েছে গোপাল। তোমার পাওনা টাকাটা তুমি 1 বছর পরে পাবে। আমাদের সময়ের হিসাবে একটু গন্ডগোল হয়ে গেছে। তুমি 1 বছর পরে ঠিক সময়ে টাকাটা পেয়ে যাবে, আর তার সাথে আরো অনেক বেশি সুদও পাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের কোনো তাড়া নেই। গিন্নি, আমি এখন চান করতে গেলাম, বুঝলে? মিনু, এখন তো এমনিতেও টাকা পাবি না, এখন তাহলে কি করবি? হ্যাঁ, এখানে থাকলে প্রতিদিন যা খরচ হচ্ছে, নিজের টাকায় বাজার করতে করতে ফকির হয়ে যাচ্ছি। এক্ষুনি না পালাতে পারলে ভিখারি হয়ে ফিরবো।
মা, এবার আমরা বরং এলাম। সে কি বাবা, এই জামাই ষষ্ঠীর দিন তুমি চলে যাবে বলছো কেন? তোমার বাবা আসুক, তোমায় খেতে দেবো যে। হ্যাঁ, না মা, আবার বরং পরের বছর জামাই ষষ্ঠীতে আসবো। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ে গেছে। আজ এক্ষুনি বেরিয়ে যেতে না পারলে আর বাড়ি পৌঁছতে পারবো না। কেমন, চলি? মা, আমরা বরং এলাম। সাবধানে যেও, সব সাবধানে যেও। কই গিন্নি, মেয়ে জামাই কোথায়? মেয়ে জামাইয়ের একটু তাড়া ছিল বুঝলে, তাই ওরা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। হ্যাঁ ও আচ্ছা, তা আজকে কি রাজসভায় যাওয়ার আগে খাবার পাবো নাকি? হ্যাঁ, এখন 1 বছরের জন্য তো তোমাকে খাওয়াতেই হবে। কেন খাওয়াবো না? এই তো খেতে বসো, তোমায় খেতে দিচ্ছি। হ্যাঁ, এই নাও ভাই, 2টো মোহর। তুমি আমার যে উপকার করলে, তুমি না থাকলে জামাই বিদায়ও হতো না, আর গিন্নিও আমাকে খাটিয়ে খাটিয়ে মান। তোমার জন্যই এই যাত্রায় রক্ষা পেয়েছি, বুঝলে? তুমি এত বড় একটা কাজ করতে পারলে? তোমায় এত খাতির যত্ন করলাম, আর তুমি আমাদের এইভাবে ঠকালে? তোমার তো এটাই দায়িত্ব, আমার সেবা করা। তা না করে যদি তুমি এরকম ভাবে আমায় অত্যাচার করো, তাহলে তো আমায় বুদ্ধির আশ্রয় নিতেই হয় গিন্নি। বেশ, ঠিক আছে, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, যাও, আমিও তাহলে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলবো। করাচ্ছি তোমার সংসার, করাচ্ছি। আমি কোথাও যাব না, এখানে থেকে তোমার হাড় মাস জ্বলিয়ে খাবো। তা তো আমি জানি গিন্নি, যতই তুমি আমার উপর রাগ করো না কেন, আমায় ছেড়ে তুমি আর কোথাও থাকতে পারবে না। এবার একটু হাসো, মুচকি করে, মিষ্টি হাসি।